ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। গণ অধিকার ও এনসিপি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ জানালেন রাশেদ খান এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ নেত্রীদের বিকল্প নেই বললেন রাশেদ খান। আরও জানিয়ে দিব, বৃষ্টির অজুহাতে বেড়েছে কাঁচামরিচের ঝাল, মাছ মাংসের বাজার ঊর্ধ্বমুখী। তখন শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ভাষা সৈনিক, কবি, প্রাণবন্ধী ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমদ রফিক ছিলেন আমাদের ভাষা আন্দোলনের এক অগ্রগণ্য সাক্ষী ও সংগ্রামী কণ্ঠস্বর। একই সঙ্গে তিনি ছিলেন একজন অন্যান্য সাধারণ কবি, প্রাণবন্ধী, গবেষক ও রবীন্দ্রনাথ চর্চার দিশারি। শতাধিক গ্রহ রচনা ও সম্পাদনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। রবীন্দ্রনাথ চর্চার ক্ষেত্রে তার অবদান দুটি বাংলায় মনোভাবে শ্রদ্ধার আসন পেয়েছে। কলকাতায় টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্রনাথ চর্চার উপাধি দিয়ে সম্মানিত করেছেন, যা তার স্বীকৃতি। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের সংস্কৃতি ও মুক্তি চিন্তার জগতে আহমদ রফিকের প্রাণ ও অপূরণীয় ক্ষতি, দৃষ্টিভঙ্গি ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি শেষ দিন পর্যন্ত জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দলের আহমদ রফিকের জীবন ও কর্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। জাতি কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করবে। প্রধান উপদেষ্টা শোকসম্মত পরিবার পরিজন, শুভানুধ্যায়ী ও সাহিত্য সংস্কৃতি মনা জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দেশ গঠনের সামনে থেকে তরুণদের নেতৃত্ব দেওয়ার বিকল্প নেই। বৃহস্পতিবার 2 অক্টোবর সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি একথা বলেন। রাশেদ খান বলেন, জুলাইয়ের গণ অভ্যন্তরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনিময়ের একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে তরুণ নেতৃবৃন্দদের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। আত্মমর্যাদাশীল ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। মানুষের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হলে তাদের কথা শোনার প্রয়োজন আছে। তিনি আরো বলেন, গণ অধিকার পরিষদ তরুণ নেতারা এখন মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের কথা শুনছে। জনগণের দুঃখ, কষ্ট, আশা, আকাঙ্ক্ষার কথা জানার চেষ্টা করছি। আমরা আমাদের নীতি, আদর্শ ও লক্ষ্য জনগণের সামনে তুলে ধরছি। মানুষ এখন তরুণ নেতাদের অবস্থা রাখতে চায়। বিগত 16 বছর জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেনি। যারা জুলাইয়ের গণ অভ্যন্তরে নেতৃত্ব দিয়েছিলেন, আমরা সবাই মিলে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। গণসংযোগ চলাকালে তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় জেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াত এবং শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতি বন্ধ করতে হবে। সাম্প্রতিককালে এই নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। শুক্রবার দুপুরে 12টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি এসব কথা বলেন। পোস্টে রাশেদ খান লিখেছেন, তরুণের দুই দলের পাশাপাশি বিভিন্ন দলে তাদের নিজেদের লোকজন যুক্ত রেখে সেই দলগুলোতেও তারা ক্ষতিগ্রস্ত করেছে। দলের মধ্যে সন্দেহ ও সংশয়ও বাড়িয়েছেন। এমনকি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পরিচয় অপ্রকাশ্য রেখে যুক্ত করার নীতি কারণে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্বাভাবিক ও কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে দল যুক্ত করার এই নীতি থেকে ডান বা মধ্যপন্থী কেউই ছাড় পায়নি। তিনি লেখেন, গণ অভ্যন্তরের পরবর্তী সময় জামায়াত শিবির তার ইতিহাসে সবচেয়ে সেরা সময় উপভোগ করছে। তারা যদি বাংলাদেশ মধ্যপন্থী সাধারণ রাজনীতিতে প্রবেশ করতে চায়, সেটাও সাধুবাদ জানাবো, কিন্তু তাদের পুরো রাজনীতির নীতি হতে হবে প্রকাশ্য নীতি। অন্য দলে যুক্ত হয়ে সেই দল প্রকার বিস্তারিত রাজনীতি পুরোপুরি বন্ধ না করলে পুরো দেশের সিস্টেম বিরাজনীতিকরণ সৃষ্টি হবে। দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হলে এতে জামায়াত, শিবির ও চরমনাইকে ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরো বলেন, ইসলামকে রাজনীতি হাজির করার ক্ষেত্রেও তাদের সচেতন হওয়া দরকার। গণ অভ্যন্তরের পরবর্তী সময় জামায়াত ও শিবিরের রাজনীতি মধ্যপন্থী ধারায় চলছে। এ ধারার সঙ্গে ইসলামকে যুক্ত করলে ইসলামিক দল সম্পর্কে মানুষ ভুল মেসেজ পাবে। ইসলামী রাজনীতি করলে পুরোপুরি সেটাই করা উচিত, আর মধ্যপন্থী রাজনীতি করলে সেটাই করা উচিত। পলিটিক্যাল ইসলাম বলে কিছুই নেই। ইসলাম কায়েম ও শরীয়ত আইন প্রতিষ্ঠানের মাঝখানে কোনো কৌশল কাজ করবে না, বরং এই কৌশলের কারণে আপনি বুঝে শুনে ইসলামকেই ক্ষতিগ্রস্ত করবেন। সর্বশেষে তিনি বলেন, এই ক্ষতি থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত দান করুক, আমিন।
কয়েকদিনের বৃষ্টিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা ফের মাথা নাড়া দিয়ে উঠেছে, বাড়িয়েছে কাঁচামরিচ সহ সব ধরনের সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে কিছু সবজি কেজি প্রতি 10 থেকে 20 টাকা বাড়িয়ে করছে, কিন্তু খুচরা বাজারে সবজির কোনো সংকট নেই। পাশাপাশি খুচরা পর্যায়ে 7 দিনের ব্যবধানে ভোজন তেল ও মসুর ডালের দামও বাড়ানো হয়েছে। অতিরিক্ত মাত্রায় বাড়িয়েছেন মাছ মাংসের দামও, ফলে এসব পণ্য কিনতে এবং ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর একাধিক খুচরা বাজারে ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা, যা 7 দিন আগে ছিল 70 থেকে 80 টাকা বিক্রি হয়েছে। প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা, যা 7 দিন আগেও 60 থেকে 70 টাকা ছিল। প্রতি কেজি ঝিঙ্গা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি, আগে ছিল 60 থেকে 70 টাকায় বিক্রি হয়েছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে থেকে 70 টাকা, যা 7 দিন আগেও 40 থেকে 50 টাকা বিক্রি হয়েছে। পাশাপাশি খুচরা বাজারে প্রতি কেজি সিম 200 টাকা, উচ্চতা 100 টাকা, কচুর লতি 80 থেকে 100 টাকা, কাকরোল 80 টাকা বিক্রি হয়েছে। এছাড়া প্রতি কেজি কচুমুখী 50 টাকা, পেঁপে 40 টাকা, কুমড়া 40 থেকে 50 টাকা, শসার কেজি 60 থেকে 70 টাকা, গাজর 120 টাকা, পটল 80 টাকা, মূলা 70 টাকা কেজি বিক্রি হয়েছে। সঙ্গে প্রতি পিস ফুলকপি 50 টাকা, জালি কুমড়া 50 টাকা বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 30 টাকায়। এদিকে রাজধানীর নয়াবাজারে সবজি কিনতে আসা মোহাম্মদ শাকিল বললেন, বৃষ্টি হলেই বিক্রেতারা সবজির দাম বাড়িয়ে দেন। এটা স্বাভাবিক যে বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়, পরিবহনেও ঝামেলা হয়, এতে সরবরাহ কমে। তবে বাজারে সরবরাহ পর্যাপ্ত, কিন্তু বিক্রেতারা বৃষ্টির অজুহাতে সরবরাহ কম বলে বাড়তি দামে বিক্রি করছে, যা কোনোভাবেই সঠিক নয়। এমনই বাজারে সবজি বিক্রেতা মোহাম্মদ আল আমিন বলেন, আড়তে সবজি সরবরাহ কমেছে, আড়তের পর্যায়ে দাম বাড়ায় আমাদের বাড়তি দামে কিনতে হয়েছে, বিক্রি তো করতে হচ্ছে বাড়তি দামে। বৃষ্টি এমন চলতে থাকলে দাম আরো কিছুটা বাড়তে পারে। এদিকে রাজধানীর ভোজ্য তেল ও ডালের দাম বাড়ানো হয়েছে। এদিকে 2 লিটার সয়াবিন তেল 380 থেকে 385 টাকায় বিক্রি হচ্ছে, যা 7 দিন আগে ছিল 375 থেকে 380 টাকায় বিক্রি করা হয়েছে। পাশাপাশি বেড়েছে পাম তেলের দামও। প্রতি লিটার পাম তেল বিক্রি হচ্ছে 168 টাকা, যা আগে ছিল 165 টাকায় বিক্রি হচ্ছে। সঙ্গে মাঝারি দামের প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা, যা 7 দিন আগে ছিল সর্বনিম্ন 110 টাকায় পাওয়া গিয়েছে। এছাড়া ছোট দানার প্রতি কেজি মসুর ডালের দাম গিয়ে ঠেকেছে 150 থেকে 160 টাকা, যা 1 মাস আগে ছিল 140 টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। সেক্ষেত্রে মাসের ব্যবধানে এ পণ্যের দাম সর্বোচ্চ কেজি প্রতি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। আর বড় দানার মসুর ডাল কেজি প্রতি বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা। রাজধানীর কারওয়ান বাজারে মুদি পণ্য কিনতে আসা নাজমুল বলেন, মিডিয়ায় দেখেছি তেল কোম্পানিগুলো তেলের দাম বাড়াতে সরকারের কাছে আবেদন করছেন, কিন্তু সরকার দাম বাড়ায়নি। তারপর দোকানে এসে দেখি বিক্রেতারা তেলের দাম বাড়িয়ে বিক্রি করছে, তেলের সঙ্গে ডালের দামও বাড়ানো হচ্ছে। এদিকে খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা, যা 7 দিন আগে ছিল 170 টাকায় বিক্রি হয়েছে। সোনালী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 280 টাকা, যা আগে ছিল 260 টাকা দামে বিক্রি হয়েছে। রাজধানী খুচরা বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা থেকে 800 টাকা, আর খাসির মাংসের প্রতি কেজি 1100 টাকা, সর্বোচ্চ 1200 টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি ডজন ফার্ম মুরগির ডিম বিক্রি হচ্ছে 140 টাকা। খুচরা বাজারে প্রতি কেজি মাঝারি আকারের ইলিশ বিক্রি হচ্ছে 2300 থেকে 2500 টাকা, 700 থেকে 800 টাকা। গ্রামের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা, আর ছোট আকারের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা। পাশাপাশি প্রতি কেজি রুই 350 থেকে 400 টাকা, তেলাপিয়া 250 টাকা, পাঙ্গাস 240 থেকে 250 টাকা, পাবদা 400 থেকে 450 টাকা, ট্যাংরা 800 টাকা ও চিংড়ি প্রতি কেজি 1000 টাকা দরে বিক্রি হচ্ছে।